সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ওষুধের হোমিওপ্যাথিক ওষুধের মূল সুর বা মূল চরিত্র নিয়ে আলোচনা করতেছিলাম প্রথম 2 পর্বে। এই পর্বেও আমরা চেষ্টা করব হোমিওপ্যাথিক ওষুধের কিছু মূল চরিত্র নিয়ে আলোচনা করা। যেহেতু আমরা রোগ নয় রোগীর চিকিৎসা করি, সেজন্য রোগী খড়া নাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো এটা কোন রোগী। যেমন আমরা দরজাতে টোকা দেওয়ার সাথে সাথে আমরা বলি কি, হ্যাঁ অমুক এসেছে। একটুখানি কথা বললেই, জাস্ট গলার শব্দ দেখলেই আমরা বুঝতে পারি অমুক এসেছে। তাহলে আমরা থার্ড আইকে ডেভেলপ করার জন্য আমরা এমন কতগুলি বৈশিষ্ট্য ব্রেনে সেট করে রাখবো। এই বৈশিষ্ট্যটা পাওয়ার সাথে সাথেই মনে করব এটা কোন মেডিসিনের রোগী। তাহলে আমরা শুরু করি। প্রথম মেডিসিন হলো স্থূল দেহ এবং জিহ্বার উপর সাদা পুরু লেপ। জিহ্বার উপর সাদা পুরো লেপ থাকে, হ্যাঁ, খুব হৃষ্টপুষ্ট, বেশ স্থূলকাল থাকে, হ্যাঁ, ক্ষুধাও বেশ প্রবল থাকে, হ্যাঁ, খুব খাই খাই খাই, কিন্তু এত খাই পরিপাক শক্তিকে দুর্বল করে ফেলে। সবচেয়ে বড় ব্যাপার হলো তার জিহ্বার উপরে সাদা দুধের মতো সাদা একটা প্রলেপ পড়ে। এরপর হলো আহারে ওরসি এবং আহারের পর বমি। আহার করতে চায় না এবং আবার আহারে রুচি নেই এবং বমিও করে ফেলে। শিশুদের জন্য কিন্তু খুব মূল্যবান একটা মেডিসিন। বিরক্তি, বিষণ্ণতা, ক্রোধ ও ক্রন্দন থাকবেই তার, সবচেয়ে মূল্যবান। তারা অসম্ভব বিরক্ত, অসম্ভব বিষণ্ণতা এবং ক্রোধ, রাগ, প্রচণ্ড রাগ এবং ক্রন্দন, কান্নাকাটি করে। শুধু জিহ্বাটা একটু বের করি, আমরা কোন রোগী পেয়ে যাব। রোগী স্নান সহ্য হয় না সালফারের মতো, হ্যাঁ, গরমকালেও সে গোসল করতে চাইবে না, স্নান অসহ্য, হ্যাঁ। মলত্যাগের সাথে আবার প্রচুর রক্তপাত হতে পারে, সেটাও আমরা একটু লক্ষ্য করব। তাহলে আমরা এই লক্ষণগুলি ফেলেই আমরা কোন মেডিসিনের দিকে গিয়ে করব। তৃষ্ণাহীন, একটু পিপাসা কম থাকে, হ্যাঁ, দেহ স্থূলতা, বিরক্তি, বমি থাকে, বমি, ক্ষুধা, তৃষ্ণার অভাব এবং জিহ্বার উপর পুরো সাদা লেপ, হ্যাঁ, স্নান অনিচ্ছা, এইগুলি যদি থাকে আমরা তাহলে বুঝতে পারবো এটা কি অ্যান্টিম ক্রুড। এই মেডিসিনটা অ্যান্টিম ক্রুডের রোগী। আমরা জিহ্বা নিয়ে অবশ্যই আলোচনা করব পরে, হ্যাঁ, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারব মেডিসিনটা কোন মেডিসিন জিহ্বার জন্য কীরকম কাজ করে, সেটা আমরা পরে দেখতে পাব। এরপর ওলিয়াম জেকুরিস নামক একটা মেডিসিন আছে। ওলিয়াম জেকুরিস এসএলআই একটা মেডিসিন আছে, যেটা ক্ষয়দোষ বা শীতার্থতা, হ্যাঁ, এটা কট লিভার অয়েল হইতে প্রস্তুত করা হয়। ক্ষয়দোষের উপর ইহার ক্ষমতা অত্যন্ত চমৎকার। যে সকল শিশু দুধ সহ্য করিতে পারে না, উদারময় দেখা দেয়, চেহারা খর্বাকৃতি এবং দিন দিন জীর্ণ কঙ্কালসার হয়ে পড়তেছে, রিকেটস এবং স্ক্রোফলাগ্রস্ত, হ্যাঁ, তাদের জন্য এই মেডিসিনটা অত্যন্ত ফলপ্রসূ। বৈকালীন জ্বর, এহার সহিত কাশি,
যকৃতে ব্যথা, হৃৎপিণ্ড, বুক ধড়ফড়, হ্যাঁ, এগুলি খুব বেশি দেখা দেয়। এরপর তার আরেকটা লক্ষণ আমরা যেটা দেখতে পাই সেটা হলো ব্যথা, বিশেষত যকৃতে তার ব্যথা। হ্যাঁ, যদিও আমরা বলেছি এটা ক্ষয়দোষের খুব ভালো কাজ করে। হ্যাঁ, এটা তো আমরা দেখতে পাই ক্ষয়দোষ যেমন প্রবল ব্যথা ও তেমনি গলা ব্যথা, বুকে ব্যথা, হৃৎপিণ্ডে ব্যথা, যকৃতে ব্যথা, ব্যথা মূত্রাশয়ে ব্যথা, ডিম্বকোষে ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, মেরুদণ্ডে, যাই হোক, হ্যাঁ, ব্যথা নড়াচড়া বৃদ্ধি পায়, সাইটিকা সহিত আক্রান্ত অঙ্গ শুকিয়ে যায়, পক্ষাঘাত থাকবেই। এরপর হলো তার পীতবর্ণের প্রাধান্য দেখা যায়। পীতবর্ণের জিহ্বার উপর পীতবর্ণের লেপ, পীতবর্ণের সর্দি, পীতবর্ণের শ্লেষা, হ্যাঁ, পীতবর্ণের লিকুরিয়া এবং পীতবর্ণের বমি এবং বৃত্তবমি হয়। তাহলে আমরা বুঝতে পারবো এটা ওলিয়াম জ্যাকুরিস। এর আরেকটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো হৃৎকম্প বা বুক ধড়ফড় করা ও জ্বালা, এটার অন্যতম লক্ষণ। উইলিয়াম জ্যাকুরিসের হৃৎপিণ্ড যেন নিত্য সহস্র, হৃৎকম্প, কাশির সহিত হৃৎকম্প, শ্বাসকষ্টের সহিত হৃৎকম্প, প্রত্যেক উদ্যোগ বা অস্বস্তির সহিত হৃৎপিণ্ডটা যেন হঠাৎ ধড়ফড় করিয়া ওঠে। সে মনে করে তার ভাষা হইতে যেন সর করিয়া মাথা পর্যন্ত উঠিয়া যায়, তার অনুভূতি, বিচিত্র ধরনের অনুভূতি হয়। হ্যাঁ, সে যখন মনে করে সর করিয়া মাথা পর্যন্ত তার ভাষা উঠে যাচ্ছে, এবং তখন তার অবস্থা এমন হইয়া পড়ে যে সে একটি হাত দিয়ে একটি পা নাড়িতেও পারে না, একটি হাত বা একটি পাও নাড়তে পারে না। সে উইলিয়াম জ্যাকুরিসের মুখমণ্ডল, হৃৎপিণ্ড, হাতের তালু সব সময় জ্বালা করতে থাকে। বৈকালীন জ্বরে হাতের তালু দুটি জ্বালা করিতে থাকে, এটা একটা বিশিষ্ট। পা দুটি আবার ঠান্ডা থাকে, ঠান্ডা বাতাস লাগিয়া জলু জায়গায় শুইয়া তার, ভিজা জায়গায় শুইলে তার অসুস্থতা বৃদ্ধি পায়। নাক দিয়া কাঁচা জল ঝরিতে থাকে এবং তাহার সহিত হাসি এবং কাশিও থাকে। হ্যাঁ, তাহলে নাকে দুর্গন্ধ, সর্দি বা নিঃশ্বাসে দুর্গন্ধ, হ্যাঁ, এটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এটার সাথে আমরা টিউবারকুলিনাম এই মেডিসিনেও আমরা একটু খেয়াল রাখতে হবে। এরপর আমাদের সর্বশেষ আজকের মেডিসিন, সেটা হলো জীবনে বিতৃষ্ণা এবং আত্মহত্যার ইচ্ছা। ইভেন বন্ধু বান্ধবেরা তাকে বুঝাতে আসলেই বিরক্ত হয়, পিতামাতা যত্ন করিলেও তাকে তিক্ত লাগে, সে বুঝিতে পারে না তাহার জন্য কতই কষ্ট এবং দুঃখিত। কাজে নিজের দুঃখে সে দিন দিন ভগ্ন হৃদয় হইয়া অবশেষে আত্মহত্যা করিয়া মরিতে চায়। সে মনে করে তাহাকে কেউ ভালোবাসে না, কেউ তাহাকে ক্ষমা করিবে না, সেজন্য আত্মহত্যাই হলো তার একমাত্র উপায়, অবলম্বন। ধর্ম সম্বন্ধে উন্মাদভাব, দিবারাত্র প্রার্থনা করিতে রাখে, অল্পে ক্রুদ্ধ, অল্পে আবার উত্তেজিত। এই মেডিসিনের অন্য একটা লক্ষণ। তার মানসিক প্রবৃত্তি হলো জীবনে বিতৃষ্ণা, আত্মহত্যার ইচ্ছা, নৈরাশ্য এবং বিষণ্ণতা, আত্মগ্লানি এবং অনুশোচনীয়, ইহা হলো তার অন্যতম লক্ষণ। সে একবার হাসে, একবার কাঁদে, নিদ্রিত অবস্থায় ফুফাইয়া কাঁদিতে থাকে। এটা হলো অরাম মেঠের অন্যতম একটা লক্ষণ। এরপর হলো রাত্রিবৃত্তি, ঠান্ডায় বৃদ্ধি এবং শীতকালে তার রোগের বৃদ্ধি পায়। এরপর হলো তার নাকের ডগা লাল বর্ণ এবং ফুলা থাকে, নাকের হাড়ের ভিতর ক্ষয়
এবং নাকে দুর্গন্ধ দেখা দেয়। হ্যাঁ, তার দৃষ্টিশক্তিও আক্রান্ত হয়। সে কোনো বস্তুই, হ্যাঁ, সে কোনো কিছুর দিকে তাকালে সে অর্ধেক দেখতে পায়। হ্যাঁ, তার রোগগুলি কিন্তু শীতকালে বৃদ্ধি পায়, ঠান্ডা বেলা বৃদ্ধি পায় এবং রাত্রে বৃদ্ধি পায়। এটা আবার রক্ত। আর চক্ষু প্রদাহ হলে ঠান্ডা জলে উপশম হয়। হ্যাঁ, কোনো কিছু সে সবসময় অর্ধেক দেখতে পায়। হ্যাঁ, আয়নাতে দাঁড়ালে সে অর্ধেকটাই দেখে, নিম্নের অর্ধেকটা সে দেখে না, এরকম আর কি। যাই হোক, তার যদি বাতরোগ থাকে তো সে বাতরোগগুলি ঘুরতে থাকে। হ্যাঁ, এবং রুগীও সে ঘুরলে তার ভালো লাগে। হৃৎপিণ্ড আক্রমণ হয় অনেক সময়, শ্বাসকষ্ট এবং বুক ধরফর করে। হ্যাঁ, রোগী সোজা হয়ে বসে থাকতে পারে না, বাতের ব্যথায় ঘুরিয়ে বেড়ালে উপশম। সে এদিক ওদিক ঘুরলেই তার বাতের ব্যথা উপশম হয়। পা দুটাও অনেক সময় ফুলে ওঠে আর ফ্যাটের মধ্যে জল জমে। হ্যাঁ, এরকম আমরা তাদেরকে দেখতে কিন্তু রোগা রোগা মনে হয় না, একদম স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকটা মেডিসিন হলো, এই মেডিসিনে আরেকটা খুব মূল্যবান লক্ষণ হলো মানসিক এবং শারীরিক, হ্যাঁ, ব্যস্তভাগিস ভাব। অরামরোগী এক দণ্ড স্থির থাকতে পারে না, অলস প্রকৃতিরও নহে। কায়িক শ্রম এবং মানসিক চিন্তায় সে সর্বদাই ব্যস্ত থাকে। এত ব্যস্ত থাকে যে কোনো প্রশ্ন করিয়া উত্তরেরও অপেক্ষা করে না, প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকে। হ্যাঁ, তাহলে দুধ খাইবার প্রবল ইচ্ছা, মাংস অনিচ্ছা থাকে। হ্যাঁ, চুল উঠিয়া যায় নিদ্রাকালে এবং চক্ষু বুঝলেই মাথা ব্যথা করে। হ্যাঁ, তাহলে এটা আক্রান্ত স্থান অত্যন্ত বেদনাযুক্ত হয়ে যায়। গরমে উপশম, নড়াচড়াই উপশম। ঠিক আছে, এরপর আমরা আরও দেখি তার রক্তের চাপ বৃদ্ধি থাকে, ক্যান্সার, বাগি, দূষিত মূত্র স্বল্পতা, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য এবং উদারাময় আমরা দেখতে পাই। তাহলে এই মেডিসিনটা কিন্তু খুব সুগভীর এবং শক্তিশালী ওষুধ। হ্যাঁ, অকারণে শুধু শুধু হাসি কান্না করে। কোন মেডিসিন হবে? কোন মেডিসিন হবে? অরাম মেট। অরাম মেট। সংক্ষেপে আরেকটা মূল্যবান ওষুধ নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো নিদারুণ দুর্বলতা এবং অস্থির এবং মৃত্যুভয় থাকবে। হ্যাঁ, অসম্ভব দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যুভয় থাকবেই। দুর্বলতা যত বৃদ্ধি পেতে থাকে, অস্থিরতা তত বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, এবং এই অস্থিরতা শারীরিক অপেক্ষা মানসিক আরও একটু বেশি থাকে। শিশুরা যেমন কুলে থাকিতে ভালোবাসে, তেমনি আবার কেহ তাহার দিকে তাকাইলে সে বিরক্ত এবং ক্রুদ্ধ হয়। সেটাও আমরা দেখতে পাই, তার জীবনী শক্তি হ্রাস পায়। মধ্য দিবা বা মধ্যরাত্রে তার রোগ বৃদ্ধি পায়। মধ্যরাত্রে অথবা মধ্যদিনে রোগ আক্রান্ত হবেই, অর্থাৎ রাত 12টা 1টা, হ্যাঁ, অথবা 1টা 2টা, এই টাইমে তার রোগ বৃদ্ধি পায়। তাহলে আমরা মনে রাখবো, রোগের নাম যাহাই হোক না কেন, মধ্যরাত্রে যদি রোগীর অবস্থা হঠাৎ অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে, রোগীর বুকের ভিতর কী রকম করিতে থাকে, যেমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপসর্গ হয়, মৃত্যুভয়ে রোগী চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে পড়ে, অব্যক্ত যন্ত্রণায় রোগী ছটফট করিতে থাকে, তাহার সহিত তার একবার এটা হার্ট ফেল এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেই আমরা কোন মেডিসিনের কথা মনে করব? আর্সেনিক। ক্ষীণে বলবতী নারী, মধ্যরাতে বৃদ্ধি, আর্সেনিক খুব মূল্যবান ভূমিকা পালন করে। কিন্তু গরমে উপশম মনে রাখতে হবে। আমরা ম্যাজিকে আমরা বলছিলাম, হ্যাঁ, কোনো ওষুধেই ভালো হচ্ছে না চর্মরোগ। সে রাত্রে এমনভাবে কান্নাকাটি করতেছে, কিন্তু দেখা যায় গট গট গরম পানিতে হাত দিয়ে গায়ে বসে আছে। তাহলে আমরা বুঝতে পারছি আর্সেনিক। প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে অল্প জলপান এবং জলপান মাত্রই বমি করে, এটা হলো
আর্সেনিক। আর্সেনিক রোগী আবার খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, কোনো গন্ধই সহ্য করতে পারবে না আর্সেনিকের রোগী। জ্বালা এবং দুর্গন্ধ থাকবে, হ্যাঁ, প্রদাহযুক্ত স্থান জ্বালা করতে থাকে, হ্যাঁ, এবং রোগীর কাছে তা জ্বলন্ত অঙ্গারের মতো বোধ হয়, হ্যাঁ, প্রচণ্ড জ্বালা থাকবে রোগীর, এটা আমাদের মনে রাখতে হবে। তার দুর্গন্ধও থাকে, অতি ভীষণ দুর্গন্ধ, মল মূত্র শ্বাস প্রশ্বাস সব দুর্গন্ধযুক্ত। যেখানে দুর্গন্ধ নাই সেখানে কিন্তু আবার আর্সেনিক, জ্বালা এবং দুর্গন্ধ না থাকলে আমরা আর্সেনিকের কথা একটু কম মনে রাখবো। আর স্রাব অত্যন্ত ক্ষতকর, নাক মুখ মলদার যেখান থেকেই স্রাব দেখা দিক না কেন, হ্যাঁ, স্থানটি হাজিয়ে যায়। কলেরা বা আমাশায় মলদার হাজিয়ে যায়, সর্দি হলে নাক হাজিয়ে যায় এবং স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত থাকে। মাথায় আবার স্থান স্থান ঠাক দেখা গেলে আমরা ফ্লোরিক অ্যাসিড, এটাও মনে রাখতে পারি। মাথা ব্যথা, গেটে বাত আছে, মাথা ব্যথা ঠান্ডা ফলালেফে, হ্যাঁ, প্রশমিত হয়, কিন্তু গেটে বাত উত্তাপে উপশম হয়, হ্যাঁ, তিনি, হ্যাঁ, আমরা বুঝতে পারি এটা হলো কি আর্সেনিকের রোগী, এটা আমরা মনে রাখব। তাহলে আমরা সহজেই বুঝতে পেরেছি কোনো রোগী কোন রোগ হয়েছে সেটার দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো তার রোগীটার চারিত্রিক এবং মানসিক কোনো লক্ষণ আমরা দেখতে পাই কিনা, রাসবৃদ্ধি, হ্যাঁ, কাতরতা, এগুলি দেখেই আমরা বুঝতে পারবো এটা কোন রোগের, কোন মেডিসিনের রোগী। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, হ্যাঁ, সেটা হলো কি আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামে তাহলে আমরা আবার একটু বলি। তার প্রথম কথা হলো নির্ধারণ দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যু ভয় থাকবে। আরেকটা হলো মধ্য দিবা বা মধ্যরাত্রে তার রোগের বৃদ্ধি হবে। প্রবল পিপাসা থাকা সত্ত্বেও ক্ষণে ক্ষণে অল্প অল্প জলপান এবং জলপান করা মাত্রই তার বমি হয়, আর তার জ্বালা এবং দুর্গন্ধ থাকবেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাফল্য, প্রশান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ।